প্রধানমন্ত্রী প্রত্যেকটা নির্বাচনে ৫টা আসনে অর্থাৎ ১৫টা আসন থেকে দাঁড়িয়ে উনি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন এবং উনি একজন এই বিজয়ের মাধ্যমে উনি রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছেন। উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। উনি পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় সরকার প্রধান। আমেরিকান ফোর্বসের যে এস্টিমেশন তাতে বলা হয় ওই সময় ছিলেন পৃথিবীর সমস্ত নেতার মধ্যে 14তম ক্ষমতাধর নেতা ছিলেন। লড়াই করেছেন, এখনো নীরব লড়াই করে যাচ্ছেন। গণতন্ত্রের জন্য ওনার চাইতে বেশি অত্যাচারিত পৃথিবীতে কেউ হয় নাই। আমরা নেলসন ম্যান্ডেলার প্রতি কথা বলি, অং সান সুচির কথা বলি, এই দুইজনকে একত্র করে যদি হিসাব করেন ইতিহাস দেখেন যে কত অন্যায় অত্যাচার নির্মমতা সে সহ্য করেছে, এখনো করে যাচ্ছে। তাকে দেখেন কিভাবে একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে আটকে রাখা হয়েছে। কিন্তু সেখানে যাওয়ার আগে আমার একটু বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ৭১ সনের আগেই পৃথিবীর ইতিহাসে, মিলিটারি ইতিহাসে একজন যুদ্ধ বিশারদ হিসেবে পরিচিত ছিলেন। ৭১ সনে ২৫শে মার্চে রাত্রে যখন পাকিস্তানের হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি ঘুমন্ত বাঙালির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তখন বাংলাদেশের নেতৃত্বে যেসব লোক ছিল তারা কোথায় ছিলেন? কেউ কেউ আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন, কেউ সারেন্ডার করেছেন পাকিস্তান মিলিটারির কাছে, কেউ সারেন্ডার করে পাকিস্তানে চলে গেছেন। সমস্ত বাংলাদেশের বাঙালিদেরকে তারা এটিএম করে চলে গেছেন। তখন চিরং কে বলেছিল ওই রিভল্ট, কে বিদ্রোহ করেছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ করেছিলেন এবং উনি মহান স্বাধীনতার ঘোষক। উনি মুক্তিযুদ্ধ করেছেন, নিজের হাতে অস্ত্র ধরেছেন। উনি সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধ শেষ করে, নরমাল যুদ্ধ শেষ করে দেশকে স্বাধীন সার্বভৌম করে উনি বাংলাদেশে ফিরে এসে নীরবে ব্যারাকে চলে গিয়েছিলেন। ওনাকে বিরুদ্ধে দেওয়া হয়েছিল, কিন্তু ওনাকে ঢাকা থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যে উনি নিজের বাহুবলে আবার ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং যে বাড়িতে উনি ছিলেন ক্যান্টনমেন্টের ভিতরে, সেই বাড়িতে বসে উনি ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হলেন, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন, সেইখান থেকে উনি আর্মি চিফ হলেন, মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, এই দেশের প্রেসিডেন্ট হলেন এবং তারপরে চিটংয়ে কিছু বিপদগামী দেশি এবং বিদেশি চক্রান্তকারীর হাতে উনি ইন্তেকাল করলেন। যে বাড়ির কথা বলেছিলাম, এই বাড়িতে ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে কথা বলছি আজকে। এই বাড়িতে ম্যাডাম খালেদা 25 বছর ছিলেন। উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ওয়াইফ হিসেবে এখানে ছিলেন। ওনার স্বামী, উনি ওই বাড়িতে থাকতে উনি স্বামী হারিয়েছেন, ওই বাড়িতে থাকতে উনার মাকে হারিয়েছেন, ওই বাড়িতে থাকতে উনি ওনার বোনকে হারিয়েছেন, ওই বাড়িতে থাকতে উনি ওনার ভাইকে হারিয়েছেন। ওই বাড়ির সঙ্গে ওনার দুঃখ সুখ, ব্যথা বেদনা, চাওয়া পাওয়া রক্ত মাংসের সঙ্গে জড়িয়ে আছে। আর সেই বাড়ি থেকে ওনাকে কি নেককার ভাবে উৎখাত করা হয়েছিল আপনাদের মনে আছে? এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চান এবং ওনাকে মুক্তির জন্য
এই দেশে আলেমরা বিবৃতি দিয়েছে, শিক্ষকরা বিবৃতি দিয়েছে, ছাত্ররা বিবৃতি দিয়েছে, এই দেশের সুশীল সমাজ বিবৃতি দিয়েছে, এই দেশের 20 কোটি মানুষ বিবৃতি দিয়েছেন ওকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু চোরায় না শুনে ধর্মের কাহিনী, তাদেরকে কাহিনী শোনাতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। আপনাদের কি স্লোগান ছিল? বাংলাদেশ যাবে কোন পথে? হবে রাজপথে। আরেকবার বলেন তো, বাংলাদেশ যাবে কোন পথে? বাংলাদেশ যাবে কোন পথে? সবাই সবাই বরিশাল খুব জোরে বলেছেন, ভালো বলেছেন। আল্লাহ রহমতে পৌঁছে গেছে আপনাদের বরিশালের মাটি, আমাদের খালেদা জিয়ার ঘাঁটি, আপনাদেরকে ধন্যবাদ। এখন কথা হলো আমাদের মাঠে নামতে হবে, আমাদের মাঠে নামতে হবে, সম্পূর্ণভাবে সুস্থ করে দেশে ফিরতে হবে। দেশে ফেরার পরে উনি আপনাদের সামনে মাঠে নামবেন। এই জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এই দেশের কি বলে ভোটাধিকার, ভোট এবং ভাতের অধিকার, ভোট এবং ভাতের অধিকার পুনরুদ্ধার করার জন্য, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। এবং যদি আপনারা উনি যেভাবে বলে সেভাবে কাজ করতে হলে সারা বাংলাদেশের 20 কোটি লোক সেভাবে কাজ করে, তাহলে উনি একদিন হয়তো আপনাদেরকে নোবেল প্রাইজও এনে দিতে পারবেন। আমাকে যে আজকে আপনারা এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যারা এত কষ্ট করে এই আবহাওয়ার মধ্যে এই স্টেজ করেছে, আপনাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে, বিএনপির তরফ থেকে, আপনাদের সবার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দিই।